আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে আমাদের এই রাজ্য বলা ভালো, এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা কিন্তু বাংলাদেশে যা চলছে, বাংলাদেশের সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে। অর্থাৎ ওপারের হামলা, এপারে প্রতিবাদ। কেন এই সেন্টেন্সটা বললাম? কারণ আপনারা জানেন প্রত্যেকে, কলকাতার রাজপথে কিন্তু প্রতিবাদ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশ ডেপুটি কমিশন অফিসের সামনে কিন্তু মিছিল করা হয়েছে, ধর্ণা দেওয়া হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রান্তে রাস্তায় বেরিয়ে পড়েছে, রাস্তায় নেমে গেছে প্রতিবাদ করতে। নীতি নির্ণয় না দুর্নীতি, এই অনুষ্ঠানে আমরা খোঁজার চেষ্টা করি। আপনারা জানেন যে আমাদের এই সমাজে দুর্নীতি কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, এবং আজকে এই পর্বে অধিকার খর্ব নিয়ে আমরা কথা বলবো। অধিকার খর্ব মানে, যদি আমি একদম স্ট্রেট সোজাসুজি আপনাদেরকে বলি, বাংলাদেশে যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা, তাদের কি অধিকার খর্ব হচ্ছে, তাদের কি অধিকার খর্ব হচ্ছে, এবং হলে এ রাজ্যে কতটা তার প্রভাব পড়তে পারে। খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণ সেন্সিটিভ এবং ডেলিকেট ইস্যু। এই নিয়ে কথা বলবো আমাদের আজকের পর্বে। আমাদের অতিথি আমার পাশে বসে আছে জাতীয় বাংলা সম্মেলন, জাতীয় বাংলা সম্মেলন এই সংগঠনের প্রেসিডেন্ট সিদ্ধব্রত দাস আমার বাড়িতে বসে আছেন। আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সিদ্ধব্রত বাবু, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে এবং ট্রাইব টিভি বাংলার চ্যানেল স্টুডিওতে। প্রথমেই আপনাদের সংগঠন, আপনি আমাকে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছিলেন আপনারা বাঙালির মানুষের অধিকার নিয়ে কাজ করেন। আমি যেভাবে শুরু করলাম, আজ যা উত্তাল পরিস্থিতি, ওপারে হামলা, এপারে তার প্রতিবাদ, বলুন। দেখুন, আজকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ, যেটা দীর্ঘ ভাষা আন্দোলনের ফলে গঠিত একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রে হয়তো আজকে বাঙালি খুঁজে পাওয়া যাচ্ছে। বেশ বেশ সব নয়, সে মুসলিম আর না হলে সে হিন্দুর মধ্যে বিভাজিত হয়ে গেছে। কোথাও গিয়ে বাংলাদেশে বাঙালিকে আমি অন্তত দেখতে পাচ্ছি না। এই কদিনে এমনও ঘটনা ঘটেছে যেখানে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য লোককে মার খেতে হয়েছে। বেশ, এখানে কিন্তু রাজনৈতিক দল নয়, জয় বাংলা যেটা মুক্তিযুদ্ধের অন্যতম স্লোগান, সেই স্লোগান দেওয়ার জন্য লোককে মার খেতে হচ্ছে। তার মানে বুঝতেই হবে বাংলাদেশ হয়তো আর বাঙালির রাষ্ট্র নয়। বাংলাদেশের কোথাও গিয়ে কিছু একটা পরিবর্তন হয়ে গেছে, সে তার নিজের আত্মাকে হারিয়ে ফেলেছে। বেশ 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 কিন্তু সব থেকে যেটা বড় কথা সিদ্ধব্রত বাবু, যে আমাদের এই রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে যা শুরু হয়েছে এবং যা প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে, বিশেষ করে বিরোধী দল, রাজ্যের বিরোধী দল, তারাই কিন্তু প্রথমে ইস্যুকে সামনে এনেছে। মানুষের অধিকার খর্ব হচ্ছে কোথাও। আপনার সংগঠন তো মানুষের অধিকার নিয়ে কাজ করে, বলুন কীভাবে? দেখুন, ধর্মগতভাবে সংখ্যালঘু মানুষ, যে কোনো মানুষ তার ধর্ম পরিচয়, তার ধর্মাচার পালন করার তার অধিকার আছে। আজকে আমরা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গেও যখন সংখ্যালঘু আক্রান্ত হয়, আমরা রাস্তায় নামি, আমরা প্রতিবাদ করি এবং আমরা বুকে আগলে রাখি যেখানে তারা আক্রান্ত হচ্ছে তাদেরকে। আজকে বাংলাদেশে এটা তো অস্বীকার করা যায় না যে সংখ্যালঘু ওখানকার আক্রান্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 5ই অগাস্টের পর, 5ই অগাস্টের আগেও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলোকে সেই সময় হয়তো মেইন স্ট্রিম ছিল না, যেগুলোকে আমরা বলি ফ্রিঞ্জ ইভেন্ট। ওকে, কিন্তু এখন ফ্রিঞ্জটা হয়ে গেছে মেইন স্ট্রিম, যেখানে আমি দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু বলতে এখানে যে সংজ্ঞাটা এতটাই সংকীর্ণ হয়ে গেছে, যেখানে মাজারে আক্রমণ হচ্ছে, সুফিরা আক্রান্ত হচ্ছে। মানে শুধুমাত্র যে হিন্দু ধর্ম বা অমুসলিমরাই আক্রান্ত হচ্ছে তা না, যে কোনো ব্যক্তি যারা কট্টরপন্থী মুসলিম লাইনের পক্ষে নয় সেই আক্রান্ত হচ্ছে। এটা হবে কেন সিদ্ধব্রতবাবু? এটা কেন হতে যাবে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই আন্দোলনের ঢেউ যদি এই রাজ্যে চলে আসে, এ তো সাংঘাতিক ব্যাপার। এটাকে আপনি আপনার সংগঠনের এন্ড থেকে আপনি কি চোখে দেখছেন? ঠিক যেভাবে বাংলাদেশে কোনো সংখ্যালঘু মানুষের ওপরে আক্রমণ এলে তীব্র ভাষায় ধিক্কার জানাই, পশ্চিমবঙ্গেও যদি সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণ আসে বা সংখ্যালঘু মানুষকে কোথাও একটা দুর্বল করার চেষ্টা করা হয়, কোথাও একটা সামাজিকভাবে কোণঠাসা করা হয়, তারও তীব্রভাবে ধিক্কার জানাই। আমার 1-2 নীতি হতে পারে না, এইখানে আমি এক নীতিতে চলবো,
ওইখানে আমি আরেক নীতিতে চলবো, এটা হতে পারে না। এর জন্য কি দুর্নীতি? অবশ্যই, এটা তো দেখুন, মানে এক নীতিতে, ভালো, খুব বড় কথা বললেন, কিন্তু এক নীতিতে না চলার জন্যই কি দুর্নীতি? এটা আমার প্রশ্ন আপনার কাছে। দেখুন, দুর্নীতি তো অবশ্যই এইখানে আছে যে কিছু ব্যক্তি এবং সংগঠন তারা ধর্মকে সামনে রেখে তারা তাদের রাজনৈতিক এজেন্ডা, তারা তাদের লক্ষ্য বা তাদের এমনকি তারা ধর্মকে সামনে রেখে ব্যবসা অবধি করছে। দুর্নীতি তো অবশ্যই আছে, এবং এই জিনিসটা আমরা দেখছি বিগত বহুদিন ধরে ভারতবর্ষে। সেই জিনিসটা আবারও বাংলাদেশ হওয়াতে আজকে একটা কথা আপনি আমাকে বলুন, যারা আজকে হিন্দু আক্রান্ত হওয়ার জন্য মিছিল করছে তাদেরই লোকেরা পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত উদ্বাস্তু মানুষদেরকে বাংলাদেশি বলে রীতিমতো বাংলাদেশিটাকে গালাগালিতে পরিণত করে তাকে গালাগালি দেওয়া হচ্ছে। আজকে যে উদ্বাস্তু মানুষ ওখান থেকে এখানে যারা এসছে তাদেরকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে একটা সোশ্যাল হিউমিলিয়েশন, এই একই শ্রেণী করছে। তাহলে আপনি ওইখানে যখন বলছেন এরা আক্রান্ত, তারাই যেরকম অতীতে যখন কারা কোনো ধর্মীয় আক্রমণের শিকার হয়ে এখানে এসছে, সেখানে আপনি আবার তাদেরকে বলছেন যে বাংলাদেশি এসছে, এই উই পোকা এসছে। দুটো লাইন হয়ে গেল না? একদম একদম একদমই তাই, একদমই তাই। কিন্তু কিন্তু বিরোধী দল এটাকে এত বড় ইস্যু কিভাবে করছে? এখানে কি তাদের 26শে ভোট, বিধানসভা ভোট, রাজ্য কার দখলে থাকবে? তো এটা কি তার রিহার্সাল? দেখুন, বিরোধী দল চেষ্টা করছে প্রাসঙ্গিক হওয়ার, বিরোধী দল এটাকে একটি তাদের খুঁটি হিসেবে ব্যবহার করছে, বেশ বেশ, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে এখানে রাজনীতি না এনে সামগ্রিকভাবে আমাদের সমাজ হিসেবে দাঁড়ানো উচিত, কারণ যে ঘটনাটা ঘটছে সেটা সমর্থনযোগ্য নয়। আবার সেই ঘটনাটাকে সামনে রেখে রাজনীতিটাও সমর্থনযোগ্য নয়। তাহলে আপনি বলতে চাইছেন বিরোধী দল এখানে রাজনীতি করার জন্যই 100 বার রাস্তায় নামছে? 100 বার। এবং এই যে হিন্দু জাগরণ মঞ্চ, আমরা জানি, আপনারা দেখেছেন মহানগরে, অর্থাৎ এই রাজপথে, কলকাতার রাজপথে টায়ার জ্বালিয়ে বাংলাদেশ ডেপুটি কমিশন অফিস বেগবাগানে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে যে আজকে আমাদের ভারত সরকার, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কি ঘটনা ঘটছে সেটা নিয়ে আমরা চিন্তিত, আমরা শঙ্কিত। আজকে আমাদের ভারত সরকার কিন্তু রাষ্ট্রগতভাবে বিগত বছরগুলোতে বাংলাদেশকে বিপুল আর্থিক সাহায্য করেছে। একদমই একদমই। কিছুদিন আগে ফারাক্কা গঙ্গা যে ট্রিটি আছে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের, যে ফারাক্কা ব্যারেজ নিয়ে যে ট্রিটি আছে, সেই ট্রিটি 2026-এ শেষ হয়ে যাচ্ছে, 96 থেকে 2026, রাইট। আজকে সেই ট্রিটির আমাদের পশ্চিমবঙ্গের নদীর কিন্তু অবস্থা খারাপ করে দিয়েছে। সেই ট্রিটির জন্য যারা অতীতে করেছিল তারা ভেবে করেনি। ওকে, আজকে ভারত সরকার, আজকে আমার এনডিএ সরকার আছে নরেন্দ্র মোদীর, তারা কিছুদিন আগে গিয়ে এই ট্রিটি নিয়ে কিন্তু চুক্তি নিয়ে আলোচনা করে ফেললো পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গকে অন্ধকারে রেখে। আজকে আপনি একদিক দিয়ে বাংলাদেশকে নিয়ে এত কথা বলছেন, বাংলাদেশের যে আমরা মৌলবাদী চরিত্র দেখছি, এটা তো নতুন জিনিস নয়। এমন মৌলবাদী চরিত্র তো হয়তো এখন মেইন স্ট্রিম হয়েছে, কিন্তু এটা তো বহুদিন ধরে হচ্ছে। আমরা তাসলিমা নাসরিনের সময় থেকে দেখে আসছি, বা আমরা যখন ব্লগারদের মারা হয়েছিল আমরা দেখেছিলাম যে কোনো যদি যুক্তিবাদী, কোনো যদি উদার মনস্ক মানুষ কিছু কথা বলে, হতেই পারে সে কথা আমার পছন্দ হচ্ছে না। একটি রাষ্ট্রে বহু রকমের মানুষ থাকে, তার হতেই পারে আপনার কোনো ব্যক্তির কথা আপনার পছন্দ হচ্ছে না, সেখানে খুন করে দেওয়া, মব লিঞ্চিং করা, এই জিনিসটা তো হয়েছে। আমাদের সরকার, ভারত সরকার কি বাংলাদেশকে কখনোই কোনো কন্ডিশনস দিয়েছে? যেরকম দেখবেন ইউনাইটেড স্টেটস যখন কোনো রাষ্ট্রের সঙ্গে কোনো কাজ করে, ইউনাইটেড স্টেটসের কিছু কন্ডিশনস থাকে, এই কন্ডিশনসগুলো মানলে তাহলে আপনি আমার সাহায্য পাবেন, না হলে আপনি পাবেন না। একটা গাইডলাইন। আমি পলিটিক্স করছি, আমারই দলের নেতারা গিয়ে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে গালাগালি দিচ্ছে, সুবিধা হয় তারা যদি একবার, সুকান্ত মজুমদার বলেছিল না আমার একটা ফোন কলে কাজ হয়ে যাবে, ফুল কলটা এখন দরকার। উনি এখন ফোন কলটা করুন ওনার স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে, বলুন যে এই যে জিনিসগুলো হচ্ছে, আমি প্রায় 1 লক্ষ কোটি টাকা বিগত 8 বছরে ভারত সরকার, এনডিএ সরকারের আমলে বাংলাদেশকে দিয়েছি। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। লাস্ট স্টেটমেন্ট বিদেশ মন্ত্রকের থেকে যা বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারের উপর কিন্তু তারা চাপ বাড়ালো, বাংলাদেশের উপর বলা ভালো আমার,
চাপ বাড়লো কেন? সেখানকার যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা, তাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু বাংলাদেশেরই। এটা কিন্তু বিদেশ মন্ত্রকের লাস্ট স্টেটমেন্ট। বলুন। হতে পারে বিদেশ মন্ত্রকের লাস্ট, দেখুন একটা কথা বলি, একটা পররাষ্ট্র কূটনীতি বলে তো বিষয় আছে। পররাষ্ট্র ডিপার্টমেন্ট যেটা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তার তো শুধু বিবৃতি দেওয়া কাজ নয়, ঠিক ঠিক আছে, সেটাকে ইমপ্লিমেন্ট করা কাজ, ইমপ্লিমেন্ট করা কাজ। তার মানে তোমার গ্লোবাল ডিপ্লোমেসির কতটা ক্ষমতা, ঠিক, যে ঠিক। তুমি সামান্য এখন বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে সেই সরকারের না আছে অভিজ্ঞতা, না আছে সেই সরকারের কোনো সেই আউটরিচ, ঠিক। তুমি এখানে ট্রাম্পকে হারাবে না জেতাবে ঠিক করার ক্ষমতা রাখো, আর বাংলাদেশের সরকারকে সামান্য একটা ডিরেকশন দিতে তুমি পাচ্ছ না, তোমার তার মানে কোথাও একটা ডিপ্লোমেসির ঘাটতি আছে, এটা আমায় বুঝতে হবে। একদমই একদমই। আচ্ছা, একটা কথা বলুন সিদ্ধব্রত বাবু, এই যে আজকে আমাদের প্রধান বিরোধী দল বিজেপি রাস্তায় নামলো, এই ইস্যু নিয়ে রাস্তায় নামলো, এর পরবর্তীকালে গতকাল আমরা দেখেছি রাস্তায় ডেপুটি হাই কমিশন অফিসে মিছিল, আজকেও আমরা দেখেছি আইএসএফ রাস্তায় নেমেছে। আগামী দিনে এই যে মানুষের অধিকার খর্ব করা, এই নিয়ে এর প্রভাব এখানে পড়লে তো মারাত্মক ব্যাপার হতে পারে বলে মনে হয়। অবশ্যই, দেখুন আমরা দুই বঙ্গ আলাদা রাষ্ট্র হয়েছি, ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছি একই মায়ের দুই সন্তান, ঠিক আছে। ওখানে ঝড় হলে এখানেও আমাদের নিম্নচাপ হয়, বা এখানে ঝড় হলে ওখানেও নিম্নচাপ হয়, ঠিক আছে। তো সেইখানে যখন ধর্মীয়ভাবে একটা মৌলবাদী একটা বাতাবরণ তৈরি হচ্ছে, তার প্রভাব এখানে পড়বে। ওকে, আমাদের এখানকার যারা রাজনৈতিক দল আছে তাদের অনেক বেশি দায়িত্বপূর্ণ হতে হবে, ঠিক আছে। তাদের যে নেতারা আছে তাদেরকে পরিস্থিতিটাকে সামলাতে হবে ঠিক করে, যেন কোনোভাবেই যেন আমরা দেখব যে যেন সংখ্যাগরিষ্ঠ মানুষ কোনোভাবেই শঙ্কিত না হয়। আবার আমাদের দেখতে হবে সংখ্যালঘু মানুষও যেন কোনোভাবে বিচ্ছিন্ন না মনে করে যে আমি আমার এই সমাজে কোথাও একটা গিয়ে একঘরে হয়ে গেলাম, বা আমি একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে গেলাম, এটা যেন না মনে করে। তো এইটা আমার মতে রাজনৈতিক দলেদের এবং তাদের নেতাদের কাজ, তারা এই জিনিসটাকে ঠিক রাখবে। এবং আমার বিশ্বাস আমাদের বাংলা, পশ্চিমবঙ্গের বাংলা, এটা লালনের শ্রী চৈতন্যের বাংলা, রামকৃষ্ণের বাংলা। আমার মনে হয় তাদের যে শিক্ষা আমরা পেয়েছি, আমাদের প্রত্যেকের ধমনী দিয়ে সে শিক্ষা বইছে, আমরা আমাদের শালীনতা, আমরা আমাদের উদারতাকে বজায় রেখে বাংলাকে অসাম্প্রদায়িক রাখতে পারবো। বেশ, সিদ্ধব্রত বাবু, যেটা আমি পরবর্তী জায়গায় যাব, এই যে আমাদের অনুষ্ঠান নীতি নির্ণয় দুর্নীতি, এই যে সমাজে বিভিন্ন দুর্নীতি এই মুহূর্তে হচ্ছে, আমরা জানি, প্রত্যেকে আমরা জানি। এই দুর্নীতি যারা করছে, ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি, আমরা প্রত্যেকে জানি, যারা রাজনৈতিক নেতা নেত্রী আছে শাসক দলের বিশেষ করে, তাদেরকে কিন্তু তারা অ্যারেস্ট করছে এবং তাদেরকে বেশ কয়েক বছর তারা কিন্তু কাস্টাডিতে থাকছে, অর্থাৎ জেল হচ্ছে। তারপরে তারা কিন্তু জামিন পেয়ে যাচ্ছে। এটা কতটা সিগনিফিকেন্ট? মানে এটা কি ল্যাক অফ এভিডেন্স নাকি প্রতিহিংসার রাজনীতি বলে মনে করছেন আপনি? দেখুন, এখানে বিষয়টা হচ্ছে যে যখন এই ঘটনাগুলো ঘটেছে, আমরা সাধারণ মানুষও তো জানতে চাই কি হয়েছে ঘটনাটা। আমাদের প্রত্যেকের সত্যি কথা বলতে গেলে এটা আমাদের জানার অধিকারের মধ্যে পড়ে। একটা ভোটার সে জানতে চাইবে যে কাকে ভোট দিচ্ছে সে কতটা স্বচ্ছ। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ঘটনা, এরকম আমি কদিন আগে খবরের কাগজে পড়ছিলাম, যেখানে সম্ভবত সুপ্রিম কোর্টে এই কথাটা উঠেছিল যে পার্থ চ্যাটার্জিকে আমরা কতদিন আটকে রাখবো। আজ প্রায় 2 বছরের উপর হয়ে গেছে, আপনি এখনও পর্যন্ত চার্জেস দিতে পারেননি। বা কদিন আগে অনুব্রত মণ্ডল, ওনার মেয়ে ছাড়া পেয়ে গেছে, আরও অনেকে ছাড়া পেয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে যে আজকে যদি 2.5 বছরে আপনি চার্জশিট না দিতে পারেন, 2.5 বছরে যদি আপনি প্রমাণ না দিতে পারেন, উনি দোষ করেছেন কি করেননি সেটা দ্বিতীয় হয়ে যায়। আপনি নয় অপদার্থ, না হলে আপনি দুর্নীতিগ্রস্ত। বেশ বেশ, কারণ হলো উনি দোষ করেছেন। মানে আপনি এটা কাকে সিম্বলাইজ করছেন? সিবিআই এবং সিবিআই এর যারা মনিব তাদেরকে। কারণ হলো উনি দোষ করেছেন কি করেননি সেটা আমি আজও জানি না, করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু আপনি যে অপদার্থ 2.5 বছরে আপনি কিছু করতে না পেরে, এটা কিন্তু আমি ডেফিনিট। নয় আপনি অপদার্থ, না হলে আপনি দুর্নীতিগ্রস্ত, এর বাইরে তৃতীয় কোনো অপশন হতে পারে না। 2.5 বছর লাগে আপনার একটা সামান্য চার্জশিট পেশ করতে, একজন না একটি কেস নয়, তাহলে একাধিক কেস। মানে এত অ্যারেস্ট থেকে শুরু করে আমরা জানি প্রত্যেকেই, এবং ইলেকশনের আগে একটা খুব বড় এজেন্ডা হয়ে যায় এটা। তা এর আবার হয়তো 26-এর আগে হবে।
এই কেসগুলোকে, ফাইলগুলোকে খুলে রাখা, তাকে নিয়ে টানা হেজরা করা, পলিটিক্যাল বার্গেন করা, প্রেশার তৈরি করা। তার মানে আপনার কাছে সত্যি কথা বলতে গেলে দেখুন, এটা আমরা বিজেপিতে একাধিকবার দেখেছি, তাদের এজেন্ডা করাপশান নয়, তাদের এজেন্ডা কোনোভাবে ধরা নয়, কারণ যে করাপ্ট ব্যক্তিদের নামে অভিযোগ তারাই তারপরে দল পাল্টে, জামা পাল্টে তাদের দলে ঢুকে যায়। বেশ, তারা তখন হয়ে যায় হচ্ছে নির্ভেজাল একদম দেব শিশু, ঠিক আছে? তো এবার এখানে হতেই পারে এই বার্গেনটা চলছে যে এনারা যদি পার্টি পাল্টায়, এনারা যদি ড্রেস জার্সি পাল্টায়, এনাদেরকেও স্বচ্ছ ওই চার্জশিটে ওই জন্যই লেখাটা হচ্ছে না, মানে এখনও বার্গেনটা যদি করে এনাদেরকে যদি প্রেশার করে আনা যায়, তার মানে দেখুন যে ব্যক্তি দুর্নীতি করেছে সে করেছে না করেনি, আবারও বলছি আমি জানি না, সেটা তো হচ্ছে সাবজেক্ট টু আপনার কি প্রমাণ এসছে, কিন্তু আপনি যে আপনার যে উদ্দেশ্য আপাদ মস্তক, আপনার যে উদ্দেশ্য ম্যালাফাইড, আপনার যে উদ্দেশ্য খারাপ, সেটা তো 100%, এবং আপনি আর যাই হোক আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন না। বেশ বেশ সিদ্ধব্রত বাবু, স্বাভাবিকভাবে যেটা আমি আপনাকে জানতে চাইবো, এই যে ধরুন রাস্তায় এই যে বাংলাদেশ ইস্যু নিয়ে মানুষ নামছে, মণিপুরে যা হয়েছে, হ্যাঁ, মণিপুরের ঘটনা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, আর যারা অনুষ্ঠান দেখেন আমরা প্রত্যেকে তারাও জানেন। এই নিয়ে কিন্তু আমি কোনো মানুষকে বাংলায় অ্যাটলিস্ট বিরোধী দলকেই আমি বলবো, তারা কিন্তু সেখানে ক্ষমতায়, তারা কিন্তু রাস্তায় নামলো না। ওখানে কিন্তু মহিলা নিরাপত্তা, আমাদের এখানে অবশ্যই মহিলা নিরাপত্তা সব থেকে বড় প্রায়োরিটি, খুব বড় ইস্যু। সেখানে যা হলো, এখানে কিন্তু কেউ রাস্তায় নামলো না, প্রতিবাদ হলো না। কিন্তু পড়শি দেশে যা হচ্ছে নিন্দনীয়, নো ডাউট, তার জন্য কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদ শুরু হয়েছে। আপনার সংগঠন মানুষের অধিকার নিয়ে কাজ করেন, বলুন, ব্যাখ্যা করুন। দেখুন, উত্তর পূর্ব ভারতে শুধু মণিপুর নয়, মণিপুর সহ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, মণিপুর তো অবশ্যই আছে, যেখানে আমরা বিভিন্ন রকমের ঘটনা দেখেছি, ঠিক আছে? কিন্তু অদ্ভুতভাবে মণিপুরের ঘটনাটাতেই আসি, আজকে তো মানে বহুদিন হয়ে গেল, ঘটনাটা তো নতুন নয়, প্রায় আজকে 1.5-2 বছরের উপর পুরনো হয়ে গেছে, এবং সেখানে যা হয়েছে আমার মনে হয় 75 বছরের ভারতের 47 থেকে আমি যদি ধরি প্রায় 77 হয়ে গেছে, 77 বছরে ভারতের মাটিতে এরকম ঘটনা কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। একদমই তাই। মণিপুরে বলতে পারেন, ভাষা মণিপুরে বলতে পারেন যেখানে বর্তমান আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেটা নেই এই মুহূর্তে, ইন্ডিয়ান স্টেট মণিপুরের নন ফাংশনাল, নন এক্সিস্টিং। ওকে, সেখানে দাঁড়িয়ে আজকে আমি তো, আমার অবশ্যই জানার এই অধিকার আছে বা জানবো যে সেখানে আমার স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে, সেখানে আমার ভারত সরকার কি করছে, সেখানে তারা যে ব্যর্থ বা তারা যে সম্পূর্ণভাবে সেখানে তারা যে ব্যর্থ হয়ে গেছে তার প্রমাণ তারা অ্যাবসলিউট সাইলেন্স। ওকে, তাদের যে স্তব্ধতা বা তাদের যে একেবারেই নিস্তব্ধতা পালন করছে, তারা দূরে পালন করে, এটার থেকে প্রমাণ হচ্ছে যে মণিপুর তারা অস্বস্তি বোধ করছে, এবং সম্ভবত সেখানে রাহুল গান্ধী গেছিল, রাহুল গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি, একাধিক দলের নেতারা গেছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। বিজেপি কোনোভাবেই চায় না মণিপুরের ব্যাপারে মানুষ জানুক, এবং তাই জন্যই আরও বেশি বেশি করে আমাদের জানতে হবে এবং আরও বেশি বেশি করে মণিপুর নিয়ে কথাও বলতে হবে। বেশ, সিদ্ধব্রতবাবু, স্বাভাবিকভাবেই যেটা আমরা প্রত্যেকে মানুষজন হয়তো জিজ্ঞেস করেন, আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠান দেখেন, যে এই যে দুর্নীতির রুট, দুর্নীতির বেস, এত দুর্নীতি যে চারিদিকে হচ্ছে, যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তারা কিন্তু চার্জশিট নেই বলে বেল পেয়ে যাচ্ছে, তাহলে দুর্নীতিটা হচ্ছে কোথা থেকে, রুটটা কোথায়? রুটটা কোথায়? এখানে যারা এসছেন অতিথিরা, কেউ বলেছেন দুর্নীতি করা একটা আর্ট, একটা শিল্প, কেউ বলেছেন সমাজ থাকা মানে দুর্নীতি থাকবে, আবার কেউ কেউ এও বলেছেন যে সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ হয়তো আমরা কোনোদিন পাবো না। আপনি মানুষের অধিকার নিয়ে এত কাজ করেন, সেখানে দুর্নীতি যারা করছে এটা কি ট্র্যাডিশনাল সেগমেন্ট বলবেন? দেখুন, বাম আমল, তৃণমূল আমল এবং আগামী, দেখুন আমার দুর্নীতি নিয়ে একটা নিজের অবস্থান আছে। দুর্নীতি জিনিসটা এক রকমের না, তার ক্যারেক্টার আলাদা। ওকে, আপনি একটা বন্দর কাউকে দিয়ে দিচ্ছেন টাকা খেয়ে, আপনি একটা ট্রেন দিয়ে দিচ্ছেন টাকা খেয়ে, আপনি আমার সরকারের সম্পত্তি দিয়ে দিচ্ছেন, কিংবা এরকম হতে পারে
যে আপনি ভেজাল দিয়ে দিচ্ছেন, টেন্ডার পাস করে ভেজাল মাল দিয়ে দিচ্ছেন, ব্রিজ ভেঙে পড়ছে, কিংবা ধরে নিন খাবারের মধ্যে ভেজাল চলে আসছে, এটা মানুষকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদমই ঠিক আছে, একদমই। এই দুর্নীতি কিন্তু আপনি রাষ্ট্রের ক্ষতি করছেন দিনের শেষে, এবং প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্রের সেখানে সব থেকে বড় মানুষের ক্ষতি। ঠিক আছে, আরেক রকমের দুর্নীতি আছে, যে দুর্নীতিটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে হয়। ওকে, গ্রাউন্ড লেভেলের দুর্নীতি, এই দুর্নীতিটা আসলে এটাকে দুর্নীতির থেকেও আমি বলবো এটা হচ্ছে অল্টারনেটিভ ইকোনমি। অল্টারনেটিভ ইকোনমি, বেশ। অল্টারনেটিভ ইকোনমি এই জন্য আমি বলবো, ধরুন আজকে একটি রাস্তায় 20টা লোক দোকান দিয়ে খাবার বেচছে। ঠিক আছে, সেই এলাকার যে ট্রেড ইউনিয়ন নেতা, সে ধরে নিন মাসে 500 টাকা একটা চাঁদার সিস্টেম করেছে। বেশ। ঠিক আছে, তারা দোকানটা দেয়, 500 টাকা তারা দেয়, এই সিস্টেম করেছে। এবারে আপনি বলতে পারেন ওই নেতার কি ক্ষমতা আছে, ফুটপাতে দোকানটা দিচ্ছে? সত্যি ক্ষমতা নেই। এইখানেই হচ্ছে গ্রে এরিয়া সিস্টেমের। সেখানে হচ্ছে যে আজকে 20টা লোক, তার পরিবার কর্মসংস্থান পেয়েছে, তারা কিন্তু খুশি। তারা যদি খুশি না হতো তারা এই ডিলটায় আসতো না, তারা ডিল থেকে বেরিয়ে যেত। তারা এই ডিলটায় ঢুকেছে মানে তারা এই বার্গেনটাতে তারা খুশি। ওকে, ঠিক আছে, তারা মালটা বেচছে, তারা টাকাটা দিচ্ছে, এই টাকাটা অ্যাকিউমুলেটেড হয়ে সেটা স্ট্রিমের মধ্যে দিয়ে ওপরে উঠছে। বেশ। ওকে, এই যে দুর্নীতিটা, এটাকে আমি বলছি অল্টারনেটিভ ইকোনমি। ওকে, আমাদের সময় একদম শেষ। হ্যাঁ, আমরা অন্য এপিসোডে আপনাকে নিশ্চয়ই ডাকবো সিদ্ধব্রত বাবু। এক লাইনে বলবেন, দুর্নীতিমুক্ত সমাজ করতে আমাদের কি দরকার, খুব সংক্ষেপে। দেখুন, দুর্নীতি মুক্ত সমাজ করতে গেলে সবচেয়ে সহজ উপায় হলো যেটা নরেন্দ্র মোদী করেছিল, ইলেকটোরাল বন্ড নামে একটা জিনিস বের করেছিল, দুর্নীতিটাকে লিগালাইজ করে দিয়েছিল। বেশ, তাহলে তো দুর্নীতি রইল না, খুব সহজ সলিউশন এটাই বলছেন। দেখুন, প্রথম কথা, দুর্নীতি একটা ফ্যালাসি আছে। দুর্নীতি কোনটা নয় সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার আইনটা কি। ওকে, আমরা আইনে লিখে দিলাম যে আপনার এই বিল্ডিংটাতে আপনার এই চ্যানেলটা চালাতে গেলে পরে আপনাকে বন্দর দপ্তরের ওই অফিসারের থেকে এই পারমিশনটা নিতে হবে, কিন্তু আপনার ওটা নিতে গেলে আপনার 4 বছর অপেক্ষা করতে হবে, চ্যানেল চালাতে পারবেন না। আপনি এটা নিলেন না, আপনি কাজটা করলেন, আপনি দুর্নীতিগ্রস্ত। ওকে, পরের সরকার এসে ওই নিয়মটা পাল্টে দিল, আপনি দুর্নীতিগ্রস্ত নন। খুব ভালোভাবে ব্যাখ্যা করলেন, অনেক ধন্যবাদ আপনার সময়। ঠিক আছে, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং নীতি নির্ণয় না দুর্নীতি পর্ব আরও আসছে, এবং আরও অনেক অতিথিরা আসবেন এবং তাদের ভিউজ মতামত আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আজ এখানে শেষ করছি, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।